আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা মহিন ভাইয়ের গল্প শুনবো। ওনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জার্মানিতে আসার যে জার্নি, সেই জার্নি সম্বন্ধে আমরা ওনার কাছ থেকে শুনবো। মহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা যদি আপনি নিজেই দিতেন ভাই। আচ্ছা, পরিচয়, আমি মোহাম্মদ মহিমিন। দেশে পড়ালেখা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার সেশন ছিল 2016-17। দেশ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে পরবর্তীতে জার্মানিতে সেকেন্ড মাস্টার্সের জন্য আসছি। এই তো পরিচয়। ওকে, আসলে আজকের ভিডিওর মেন পারপাস হচ্ছে আপনাকে কিছু স্পেসিফিক কোশ্চেন করা, যেগুলো আমরা বাংলাদেশে থাকা অবস্থায় আমাদের মনে অ্যারাইজ হয়েছে, ইভেন আমাদের জানার খুব কিউরিওসিটি ছিল। আমি ডিরেক্টলি যদি কোশ্চেনে চলে যাই, আপনি তো বাংলাদেশে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, খুব ভালো একটা ফিউচার আপনার বাংলাদেশেই ছিল, তবুও কেন আপনি বাংলাদেশ ছেড়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য আসার সিদ্ধান্ত নিলেন, এবং সেটা কেন নিলেন এবং কখন নিলেন? আচ্ছা, এটা খুবই গুড কোশ্চেন যে হোয়াই আই এম ইন জার্মানি। দেশ থেকে যখন আমরা বিশেষ করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, আমাদের স্বপ্ন থাকে, অনেকেরই অনেক বেশি স্বপ্ন থাকে, বাট আলটিমেটলি যখন আমরা রিয়েলিটি ফেস করি তখন দেখা যায় যে একটু ডিফারেন্স। তো আমার জার্মানি যাত্রার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, আমার একজন প্রফেসর ছিলেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আমি চিনি ওনাকে। হ্যাঁ, আপনি চিনেন সম্ভবত। উনি অনলাইনে, বিশেষ করে এখন অনলাইনে অ্যাক্টিভ আছেন, বিভিন্ন সময় নিউজ চ্যানেলে আসেন। জি জি জি। তো উনি একটা কথা বলছিলেন যে আসলে আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম আর ফার্স্ট ওয়ার্ল্ডের যে এডুকেশন সিস্টেমের ভিতরে অনেক বেশি ডিফারেন্স আছে, ফার ডিফারেন্স আছে। এবং সত্যিকার অর্থে পড়ালেখা করার জন্য প্রথম বিশ্বে যাওয়া দরকার, গিয়ে তাদের এডুকেশন সিস্টেমটা নিজের ভিতরে ধারণ করা দরকার। হোয়াই দে আর ডেভেলপড, দেয়ার আর সামথিং ইউ হ্যাভ টু আনফোল্ড হোয়াই দে আর ডেভেলপড। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং উনি একটা বিষয় আরও শেয়ার করছিলেন যে আপনি যখন একটা গ্লোবাল পার্সপেক্টিভ আপনি ধারণ করবেন, যখন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকবেন এবং সেখানকার মানুষের চিন্তা ভাবনা, সেখানকার কালচারাল ডাইভার্সিটি, এগুলো প্রতিনিয়ত আপনাকে সমৃদ্ধ করবে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে, আমি একটা বই পড়ছিলাম পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট। বইটা আমার জীবনে অন্যতম ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করছে। ওখানে একটা কোটেশন ছিল এরকম: ইফ ইউ হ্যাভ এ ড্রিম, all the universe conspire in helping us. যদি আপনার একটা স্বপ্ন থাকে, সেক্ষেত্রে দেখা যায় পুরো বিশ্ব, পুরো ইউনিভার্স হেল্প করবে, আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার শুরু করি, তখন একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে যেটা গতানুগতিক থাকে, যে বিশেষ কেন্দ্রিক একটা চিন্তা ভাবনা, তো আমারও সেম ওই রকম একটা বিষয় ছিল, ফিলিংস ছিল। এবং এমনকি দেখা গেছে আমাদের একটা কোর্স ছিল পলিটিক্যাল জিওগ্রাফি। তো ওখানে ম্যাম ছিলেন, ম্যাম ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করতেছিলেন যে আপনার ড্রিম কি। তো আমি ওই সময় আমার ড্রিম বলছিলাম যে আমি ফরেন ক্যাডার হব। আলটিমেটলি ওইটা আমার ড্রিম ছিল না, বাট ওই যে ট্রেন্ড, যেটা বাংলাদেশে যে ট্রেন্ড, ওই ট্রেন্ডটা আসলে ফলো করার মানে আউটকামই ছিল ওই আমার ফরেন ক্যাডার হওয়ার। তো এক্ষেত্রে কিছু কি পয়েন্ট হচ্ছে, যদি আমি শর্টে বলি, এরকম যে আপনাকে একজন প্রফেসর হিসেবে নজরুল স্যার খুবই ইনফ্লুয়েন্স ফেলছে। তারপর আপনার যে বই পড়ার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আপনি ইনফ্লুয়েন্সড হয়েছেন। ওকে, খুবই ভালো। বাট আপনি কখন ফাইনালি ডিসাইড করলেন যে ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি ফর হায়ার স্টাডি? আমি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার থেকে শুরু করছিলাম, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এরকম ছিল যে আমাদের অনেক সিনিয়র ভাই ব্রাদার যারা আছেন, ওনারা ইউরোপে যাইতেছেন, আমেরিকাতে যাইতেছেন, কানাডাতে যাইতেছেন, অস্ট্রেলিয়াতে যাইতেছেন, এবং তারা বেশ সুন্দর লাইফ লিড করতেছে। আমাদের অনেক বড় ভাই ব্রাদার আছে আমেরিকার বিভিন্ন বিগ জায়ান্ট যে কর্পোরেশনগুলো আছে, সেখানে জব করতেছে। এবং আলটিমেটলি সিলেটের এনভায়রনমেন্ট তো সবাই কম বেশি জানেন। এই আমার বন্ধু কালকে লন্ডনে চলে যাইতেছে, আরেকজন যাইতেছে। তো এইগুলো খুবই
ইন্টারেস্টিং ছিল এবং তাদের যে ল্যাভিশ লাইফস্টাইল এটা খুব বেশি ভিতরে একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করতো, বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করতো, অটোমেটিক তৈরি হইতো। ওই সময় থেকেই প্রথম ফার্স্ট সেমিস্টার থেকেই ডিসাইড করছিলাম যে বাইরে যাব, বাট এই যে লং জার্নি তাই অনেক উত্থান পতন ছিল, এটা তো আসলে শর্ট। হ্যাঁ, আমি সেটাতেই আসতে চাচ্ছি আস্তে আস্তে। আমার আপনি তার মানে ফার্স্ট সেমিস্টার থেকে আপনি ডিসাইডেড, যেহেতু আপনি সিলেটে পড়াশোনা করছেন, সেখানকার এনভায়রনমেন্ট আপনাকে মোটিভেট করছে। ওকে, ফাইন। আমার নেক্সট কোশ্চেন আসলে আপনি যেটা একটু আগে বলছেন সিলেট মানে তো ইংল্যান্ড বা অন্যান্য দেশ, আমেরিকা হতে পারে, বাট আপনি জার্মানি কেন সিলেক্ট করলেন? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে আমার বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে এক চিন্তা ভাবনা ছিল যে জার্মানিতে আমার মাস্টার্সটা কমপ্লিট করব, বাট আলটিমেটলি এটা ডে বাই ডে চেঞ্জ হয়ে যায়। এটা এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর কাজ করে। তো আসলে আমি যে আইএলটিএস যে জার্নি, সেই জার্নিটা আসলে কানাডা কেন্দ্রিক জার্নিটা ছিল, বাট আলটিমেটলি আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, জার্মানির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো আমি, আমার ফ্রেন্ড ছিল, আরও 2জন ফ্রেন্ড ছিল, আমরা সবাই মিলে কানাডার জন্য একসাথে প্রিপারেশন নেই এবং সবার মোটামুটি আইএলটিএস স্কোর আসে কানাডার জন্য, পারফেক্ট একটা স্কোর আসে। বাট জানি না, আনফর্চুনেটলি যেটা ড্রিম ছিল কানাডাতে যাব, আমার ফ্রেন্ডও আছে, আমার রুমমেট অলরেডি সে কানাডা চলে গেছে, আমার বন্ধু ওয়াইফ কানাডাতে থাকে, আমার ফ্রেন্ড আমেরিকাতে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, ইংল্যান্ডে আছে, কিন্তু জার্মানিতে কম ছিল। আমার বন্ধু আরেকজন আছে, সে জার্মানিতে। বাট আলটিমেটলি আমাদের দেখা যায় 3জন, আমার আরেক বন্ধু ছিল, সে কানাডার জন্য একেবারে তার ডেস্টিনেশনই ছিল কানাডাতে যাব, এবং সে হার্ট অ্যান্ড সোল ট্রাই করে কানাডার জন্য। বাট দেখা যায় দিন শেষে আমরা 3জনই ডিসিশন একজন আমেরিকাতে আছে, একজন ডেনমার্কে আছে, আর আমি জার্মানিতে আছি। বাট আলটিমেটলি গোল ছিল যে কানাডাতে যাব, কিন্তু সামহাউ আমরা ট্র্যাকটা চেঞ্জ করি। এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, আমার জার্মানিতে অনেক ইউনিভার্সিটি খুব কাছের যে ভাই ব্রাদার সিনিয়ররা ছিলেন, আর আমার ফ্রেন্ডও আছেন জার্মানিতে, খুব কাছের বন্ধু। একদিন আমার এক সিনিয়র ভাই ফোন দিয়ে বললেন যে মহিমিন কানাডাতে কেন, হোয়াই নট জার্মানি, তুমি তো কানাডায় যাওয়ার সুযোগ নেই, জার্মানিতে চলে আসো, আমরা আছি না। তো ওই দিন কেন জানে ডিসিশন নিয়েছিলাম না, যেহেতু আমার খুব কাছের মানুষজন জার্মানিতে আছেন। বিষয়টা এমন হয়ে গেল যে এক কলে আপনি ডিসিশন চেঞ্জ করলেন। ডেফিনেটলি এটা আমার, কারণ আমি ওই সময় যখন আমি ডিসিশন চেঞ্জ করব, আমি অ্যারাউন্ড 1 মান্থ আমি ঘুমাইতে পারি নাই। আচ্ছা, আমি খুবই ডিসিশনটা বুঝতেছেন, আমার মানে কোর সেন্টার ছিল যে আমি কানাডাতে যাব, সেখান থেকে ডিসিশন চেঞ্জ করে জার্মানি, এবং ওয়েটিং পিরিয়ডের যে একটা বিরাট ধাক্কা ছিল, এটা অনেক অনেক বেশি আমাকে চিন্তিত করছিল ওই সময়, এবং আমি ঘুমাইতে পারি নাই। অলমোস্ট 1 মান্থ আমি সিদ্ধান্ত চেঞ্জ করব, কানাডা আর জার্মানি, কানাডা আর জার্মানি। বাট সামহাউ আমি ফাইনালি ডিসিশন নিই যে জার্মানিতে, এবং ওই যে কিছু ফ্যাক্টর কাজ করছে আমার ফ্রেন্ড। খুবই ভালো। ওকে, আপনি একটু আগেই মেনশন করছেন যে আপনি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট আপনি ইন দ্য মিন টাইম কানাডার জন্য ট্রাই করছিলেন, খুবই ভালো। এখন যেহেতু আপনি ওইটাই মেনশন করছেন, নেক্সট কোশ্চেন আমার আসলে এটাই ছিল যে আপনার সময়ে আপনি কখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আর ওয়েটিং পিরিয়ডটা আসলে কেমন হয়েছে আপনার আলটিমেটলি এম্বাসি ফেস করা পর্যন্ত? আসলে আমার ওয়েটিং পিরিয়ড ছিল, আমি যে সময় ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিই, ওই সময় 12 মান্থস ছিল ওয়েটিং পিরিয়ড। বাট আলটিমেটলি এটা কখন নেন আপনি? এটা হচ্ছে আপনার ডেটটা কবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার? সেপ্টেম্বরের 12 তারিখে 2022-এর। আলটিমেটলি আমি যখন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন শুরু করি, ওই সময় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আপনাকে আমি প্রিভিয়াসলি মেনশন করছি যে আমি কানাডার জন্য আমার ফোকাস ছিল। তো ওই সময় দেখা যাইতেছে ওই সময় 19 মান্থ ওয়েটিং পিরিয়ড চলতেছে। আমার বন্ধু 19 মান্থ 14 দিন পরে ইন্টারভিউ দিয়েছিলেন। সো আমার ওই সময় আপনি যখন 15 মাস চলতেছিল, অলরেডি অলমোস্ট আমার কাছে 4 মান্থ ছিল, বাকি ছিল। যে 4 মান্থের ভিতরে আমাকে ইউনিভার্সিটির অফার লেটার ম্যানেজ করতে হবে, ডকুমেন্টেশনের ব্যাপার স্যাপার আছে, বিশেষ করে স্টেটমেন্ট অফ পারপাসটা খুবই গুরুত্বপূর্ণ, মোটিভেশন লেটার খুবই, এবং এই সীমিত সময়ের ভিতরে ইউনিভার্সিটি থেকে অফার লেটার ম্যানেজ করাও খুবই চ্যালেঞ্জিং বিষয় ছিল। এবং
ওই সময় দেখা গেছে সমানে অ্যাপ্লিকেশন করা শুরু করছি, অ্যারাউন্ড 12টা-13টা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন অলরেডি করছি, বাট কোনো পজিটিভ আউটকাম পাইতেছি না। আচ্ছা আচ্ছা, এটা খুবই কঠিন ছিল দিনগুলো। এখন মনে পড়লে ইমোশনাল হয়ে যায় যে আসলে এই সময়টা 4 মান্থ সময় আসলে খুব বেশি সময় না, বিশেষ করে আপনি যখন একটা অ্যাপয়েন্টমেন্ট, আপনি যখন একটা অফার লেটার ইনশিওর করতে চান সেক্ষেত্রে 4 মান্থ খুবই লিমিটেড সময়, কারণ এখানে জার্মানি সবগুলো কাজই অনেক লেন্দি প্রসেস, অনেক পেপার ওয়ার্ক অনেক স্লো এখানকার। বাট ফরচুনেটলি আপনি কতদিন পর গিয়ে অফার লেটার পেলেন? ফরচুনেটলি আমি অ্যারাউন্ড অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছিলাম, বাট হতাশ হইতেছিলাম বারে বারে। পরবর্তীতে আমি বর্তমান যে ইউনিভার্সিটি আছি টিউ ডার্মস্টাড, এখানে অ্যাপ্লিকেশন করার পরে অ্যারাউন্ড 1 মান্থের ভিতরে আমি অফার লেটার পাইছিলাম। তাছাড়া আরও 2টি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছিলাম, বাট সেখানে একটু টিউশন ফি ছিল, যেটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জিং। বাংলাদেশ হিসেবে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হিসেবে বাইরে, জার্মানিতে টিউশন ফি দিয়ে পড়াশোনা করাটা আসলে অনেক টাফ, যেহেতু এখানে ওয়ার্ক লিমিটেড আছে, ওয়ার্ক আওয়ারের একটা লিমিটেশন আছে। সো সুতরাং আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সে 12 সেপ্টেম্বর 2022 সাল তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন, এমবাসি ফেস করলেন কত মাসের মাথায়? এমবাসি ফেস করছে আমি একেবারে এক্স্যাক্টলি যদি আপনাকে বলি, আমার এক্স্যাক্টলি সময় লাগছিল 24 মাস 26 দিন, 24 মাস, अराउंड 25 মান্থ। তার মানে হচ্ছে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট নিছেন ওই সময় থেকে একেবারে ভিসা হাতে পাওয়া পর্যন্ত আমার 24 মাস 26 দিন সময়। আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ, তার মানে আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট নিছেন ওই সময়টাতে ওয়েটিং পিরিয়ড ছিল 12 মাস। বাট আপনার ইস্যুটা, আপনার ব্যাপারটা আস্তে আস্তে সেটা 24 মাস হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে। ওকে আচ্ছা, এবার যেহেতু আপনি ভিসা পাইছেন 24 মাস সামথিং প্লাস ডেজে, এখন আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন। ভিসা ইন্টারভিউর এক্সপিরিয়েন্স এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, বাট আমারটা কেন জানি বেশি সিম্পল ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইন্টারভিউর সময়টা ছিল অনেক বেশি, অ্যারাউন্ড 25 মিনিটস টু 30 মিনিটস, অনেক বেশি সময়টা ছিল অনেক বেশি। বাট আলটিমেটলি আমাকে কোশ্চেন করছে খুবই সিম্পল কোশ্চেন, যেমন কোথায় পড়ালেখা করছে, সেশন কত ছিল। তারপর বেশিরভাগ সময় উনি ডকুমেন্টেশনের দিকে ওনার মনোযোগ ছিল, উনি ডকুমেন্ট চেক করছেন। আর ওই তো সাধারণ কিছু কোশ্চেন, এটা আসলে আলটিমেটলি মানে শেয়ার করতেন যদি যারা মানে আসলে বাংলাদেশে আছে, এটা খুব কিউরিওসিটি একটা ব্যাপার। আমাকে জাস্ট আমার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে কোন ইউনিভার্সিটি পড়ালেখা করছে, সেশনটা আমাকে 3বার জিজ্ঞাসা করছিল। জানি না কেন যেন বারবার সেশন জিজ্ঞাসা করতেছিল যে আপনি ব্যাচেলর কবে শেষ করছেন। তা আমাকে 3বার কোশ্চেন করছিল যে সেশন কবে শেষ করছেন। তারপরে স্পন্সরের বিষয়টা ছিল যে হুইজ ইউর স্পন্সর। আর আলটিমেটলি কোশ্চেন খুবই কম ছিল, অ্যারাউন্ড 6-7টা কোশ্চেন ছিল, বাট উনি সবসময় ডকুমেন্টেশনের প্রতি মনোযোগী ছিলেন, ডকুমেন্টেশন চেক করতেছিলেন। সেক্ষেত্রে আপনার আসলে অ্যাকচুয়াল গ্যাপ ছিল কোনো, যে আপনার ব্যাচেলর শেষ হয়েছে হওয়া পর্যন্ত? আসলে আমি জার্মানিতে আমি মাস্টার শো করি নাই, সো ব্যাচেলর পরে তো একটা যেহেতু মাস্টার শো করি নাই, সো রিজন আমাকে জিজ্ঞাসা করে নাই, বাট আমি ডকুমেন্টস প্রোভাইড করছিলাম, যেহেতু আমার টিচিং এক্সপেরিয়েন্স ছিল, আমি টিচিং এক্সপেরিয়েন্স শো করছিলাম। ওকে ওকে ওকে, ফাইনালি আপনি ইন্টারভিউ দিচ্ছেন, ভিসা পাইছেন, সেই সিম্পল। অবশ্যই আমরা জানতে চাইবো যে আপনার যে সাকসেস, আলটিমেট সাকসেস গেটিং ভিসা, এটা আপনার আসলে ফিলিংসটা বা এক্সপিরিয়েন্সটা যদি বলতেন, অনুভূতিটা আসলে কি ছিল? আসলে কোনো কিছু যখন আপনি দীর্ঘ সময়ের পর, দীর্ঘ স্ট্রাগলের পরে যখন আপনার অ্যাচিভমেন্ট আসে, একটা ফাইনাল রেজাল্ট আসে, এটা খুবই মূল্যবান। এবং মানুষের কিছু অনুভূতি আছে যেগুলো আপনি কিছু শব্দ দিয়ে প্রকাশ করা খুবই ডিফিকাল্ট। যেমন কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে, তখন কলম্বাসকে জিজ্ঞাসা করছিল যে আমেরিকা দেখতে কেমন। উনি একটা শব্দ বলছিলেন যে সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসিয়াস। সো লাইক ওয়ান ওয়ার্ড, যে এত সুন্দর যে এটা আসলে বর্ণনা করা যায় না, আউটস্ট্যান্ডিং। তো ওই সময় অনুভূতিটা ছিল খুবই মূল্যবান। এবং যখন আলটিমেটলি যখন পাসপোর্টটা ওপেন করে নিজের ভিসা দেখলাম, খুবই ভালো লাগতেছিল এবং মনে হইতেছিল যে
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। এবং আমি আসলে সুখবাদী মানুষ, আসলে দুঃখবাদী মানুষ না। আমি এটা কাজ করে, পেসিমিস্টিক না, জীবনে সবসময় অপটিমিস্টিক ছিলাম। এখানে একটা কি সব মিলে খুবই দারুণ অনুভূতি, এটা খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি। আপনি এই আপনার যে সফলতা বা যে সাকসেস, আসলে আমার ক্ষেত্রে যেটা আমি খুব কিউরিয়াস যে আসলে আপনি ফার্স্ট কল কাকে দেন, এই গুড নিউজটা কাকে জানান আসলে? আমি যখন প্রথম ভিসা পাই, আসলে আলটিমেটলি আমি আমার বাবাকে এবং মাকে জানানোর ইচ্ছা ছিল, এবং আমি জানানোর আগে আমার বন্ধু জার্মানি থেকে ফোন দেয় যে কি অবস্থা। তো আমি বললাম হ্যাঁ আমি ভিসা পাইছি আলহামদুলিল্লাহ। পরে আমি আমার বাবাকে যখন জানাইলাম আমার অনুভূতিটা শেয়ার করলাম, উনি আসলে খুবই শক্ত মানুষ, মানে ভিতরে ওই যে আপনি রবীন্দ্রনাথের যদি অপরিচিতা পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভারতে একটা নদী আছে ফল্গু নদী। তো ফল্গু নদী অন্তঃসলীলা, এটা ভিতর দিকে প্রবাহিত হয়, উপরে আছে বালু, ঠিক আছে, উপর থেকে আপনি বুঝতে পারবেন না যে এখানে নদী আছে, বাট এটা অন্তঃসলীলা, ভিতরে প্রবাহিত হয়ে যায়। আমার বাবা একজন অন্তঃসলীলা ফল্গু নদী, তো উনি ওই দিন আনন্দে কেঁদে ফেলছিলেন। তা আসলে ওইটা আমাকে এখন আমার চোখের সামনে ভাসে যে আমার বাবা আজকে আনন্দিত। এটা আসলে সবার জন্যই, যারা জার্মানিতে আসবেন যখন ভিসা পাসপোর্ট ওপেন করার পরে ভিসা দেখবেন, আলটিমেটলি এটা আমার মতোই অনুভূতি হবে বা আমার চেয়ে ভালো অনুভূতি হবে এই আর কি। খুবই ভালো। ওকে, আচ্ছা মহিন ভাই, আপনি আলহামদুলিল্লাহ ভিসা পাইলেন, জার্মানিতে আসছেন। সো আমার এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট কোশ্চেন, যে এখানে আপনি আসছেন কতদিন হয়েছে বর্তমানে জার্মানিতে? আমি অ্যারাউন্ড 6 মান্থ। ওকে, এই 6 মান্থসে জার্মানির যে আপনার এক্সপিরিয়েন্স, এখানে আমি যদি আপনাকে আলাদা করতে বলি যে আসলে কি কি জিনিসগুলো আপনাকে খুবই সারপ্রাইজ করছে, আপনি খুবই হ্যাপি, এবং কি কি জিনিসগুলো আপনাকে খুব শক করছে যে আপনি আসলে রিকভারি আরো আগে থেকে করতে পারতেন, আপনার কি মনে হয় যদি একটু বলতেন? আসলে আমি খুবই কালচারাল ডাইভার্সিটিকে খুব বেশি পছন্দ করি। আমি চাইতাম যে এমন একটা পরিবেশে থাকবো যেখানে সারা দুনিয়ার মানুষ থাকে, মানুষের সাথে কথাবার্তা হবে, কনভারসেশন হবে, তার আন্ডারস্ট্যান্ডিং, তার চিন্তা ভাবনা, তার খাবার দাবার, তার পোশাক আশাক, এই সব কিছুই দেখার ভিতরে একটা অন্যরকম আনন্দ আছে। এবং আপনি যখন একটা ইন্টারন্যাশনাল পরিবেশে থাকবেন, অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। দুনিয়াটা তো অনেক বড়, কিন্তু যখন আমরা একটা ছোট্ট জায়গার ভিতরে আবদ্ধ থাকি তখন ওইটা ফিল করতে পারা যায় না। সো একটু দরকার আছে আপনি সিটিতে আসতে হয়, বিশেষ করে আপনি যখন একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে থাকবেন তখন আপনার পার্সপেক্টিভটাও গ্রো হবে, আপনার স্কিল ডেভেলপ হবে। এখানে আসার পরে সারপ্রাইজিং ছিল অনেক বেশি, কারণ প্রথম বিশ্ব আর তৃতীয় বিশ্বর ভিতরে যে কত ডিফারেন্স, কত গ্যাপ, এটা আসলে না আসলে আসলে বুঝতে পারতাম না। কারণ আপনি যখন লাইভ দেখতেছেন কোনো বিষয়, দ্যাটস মিন দেয়ার ইজ সামথিং। তো এখানে বিশেষ করে ভালো লাগছিল যে জার্মান পিপল যারা আছে, আমি যখন দেশে থাকতাম যে আসলে তারা রেসিস্ট কিনা বা ইমিগ্রেন্ট বান্ধব কিনা, এখানে এসে সবাইকে দেখছি অনেক ফ্রেন্ডলি, ঠিক আছে। আমি যাদের সাথে কমিউনিকেশন করছি, যদি আমি ল্যাঙ্গুয়েজ জানি না, এটা সবচেয়ে বড় ডিফিকাল্টিস। তা জার্মানরা অনেকেই ইংলিশ জানে, তারা জানে, কম বেশি জানে, বাট অনেক সময় বলতেও চায় না, কমফোর্ট ফিল করে না। কিন্তু যতটুকু কথা বলছি তারা অনেক ফ্রেন্ডলি, তারা স্টুডেন্ট, এই জিনিসটা আপনাকে অনেক সারপ্রাইজ করছে। প্লাস হচ্ছে এখানকার যে নেচার আমাকে সবসময় মুগ্ধ করে। নেচারকে আমি সবসময় ভালোবাসতাম, বিশেষ করে সিলেটের যে মায়া, এই মায়াটা আমি জানি না, যদি আমি দেশে থাকতাম সেক্ষেত্রে ঢাকাতে বা এরকম জায়গায় থাকলে আমি আমার যে নেচারের প্রতি যে ভালোবাসা, এটা হারিয়ে ফেলতাম হয়তো বা হারিয়ে ফেলতাম বলতে দৃশ্য যে প্র্যাকটিক্যালি ফিল করতে পারতাম না। তো এখানে আসার পরে আসলে যে অসাধারণ একটা নেচার, যদিও উইন্টারে আসছিলাম, উইন্টারে সব কিছু মনে হচ্ছে মরুভূমি, বাট এখন ছামার, চারিদিকে গাছের সবুজ পাতা, বিভিন্ন রকমের ফুল, হ্যাঁ, রোডের পাশে অনেক সুন্দর সুন্দর গাছ, এগুলো সবসময় আসলে মডার্ন এমিনিটিস খুবই খুবই দারুণ অনুভূতি তৈরি করে। আর সব মিলিয়ে কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে আপনি যখন একটা দেশে আসেন, সেই দেশের ভাষাটা আপনি জানেন না,
তখন আপনাকে প্রত্যেক পরতে পরতে ডিফিকাল্টিস ফেস করা লাগে। তখন এটা আমার কাছে মনে হয় এটা সার্ভাইভিং স্টেজ হয়ে যায়। এবং প্রথম দিকে যখন আপনি আপনার মাতৃভূমি ছেড়ে নতুন একটা দেশে অচেনা একটা পরিবেশে আসবেন, অনেক ধরনের ব্যারিয়ার অবস্ট্রাকল আপনার সামনে থাকবে। তো এখানে সবচেয়ে বড় ব্যারিয়ার আমার কাছে মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, ভয়েসটা খুবই চ্যালেঞ্জিং। এবং প্রথম দিকে যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের পার্ট টাইম জব করা লাগে, তো দেখা গেছে আসলে ফ্রাঙ্কফুর্টের মতো বড় সিটি ল্যাঙ্গুয়েজ বাদে আসলে যে আমরা যে স্টুডেন্ট জবগুলো করি বা যে অড জব যেগুলো, এইগুলোতেও ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট শো করা লাগে। সো আমার তো ল্যাঙ্গুয়েজ স্কিল ছিল একেবারে জিরো। আলটিমেটলি এটা আমার জন্য খুবই শকিং ছিল যে আমি আসলাম, বাট আলটিমেটলি চাকরির ক্ষেত্রে দেখতেছি ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের কাছে মনে হয় যে আমরা যারা ওয়েটিং পিরিয়ডে থাকি আর কি বাংলাদেশে, যে আমি যাওয়ার পরে শিখবো আসলে। সো আপনার কাছে কি মানে আসার পরে কি বললেন যে গুরুত্বটা আসলে কি? আসার পরে মানে আসলেন, আইসা পড়লেন, আলটিমেটলি আপনি সেফ হয়ে গেলেন, না আসলে ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে কোনো অপশন নাই? আপনার কি আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স? এটা খুবই ভালো কোশ্চেন করছেন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন দেশে ছিলাম বেশ সময় ছিল, যেহেতু ওয়েটিং পিরিয়ড অনেক দীর্ঘ, তো ওই সময় আসলে আমি ল্যাঙ্গুয়েজের পেছনে কিছু সময় দিয়েছিলাম, বাট আলটিমেটলি ইন্সপায়ারেশন যেটা ওটা হারাই গেছিলো। আলটিমেটলি ফোকাস করা ডিফিকাল্ট ছিল, কারণ অনেক প্রেশার ছিল ওই সময়, বিশেষ করে লেন্দি প্রসেস। বাট এইটাই সবচেয়ে রেশনাল ডিসিশন হইতো আমি যদি ওই সময় ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট A2 বা B1 করে আসতে পারতাম বাংলাদেশ থেকে। আলটিমেটলি ওই সময় চিন্তা হয়েছিল যে যখন আমি যাব জার্মানিতে, জার্মানি যেহেতু তারা জার্মানির মানুষজন জার্মান ডয়েসে কথা বলে, সো একটা এনভায়রনমেন্টে থাকতে থাকতে শেখা হয়ে যাবে। বাট দেয়ার ইজ বিটার রিয়ালিটি। আমি আসলে এটা চিন্তা করিনি, কারণ এখানে অনেক প্রেশার থাকে। একজন স্টুডেন্ট যখন তার ক্লাস থাকে, তার পার্ট টাইম জব করা লাগে, এসে বাসায় এসে অনেক সময় রান্না বান্না করা লাগে, অনেক সময় বলতে কি নিত্যদিনের ব্যাপার স্যাপার। যদিও আমি একদিন রান্না করে 5-6 দিন খাই, কিন্তু আলটিমেটলি একটা প্রেশার থাকে। আসলে ওইভাবে সময় পাওয়া যায় না এবং কমিউনিকেশনের একটা গ্যাপ হয়ে যায়, কারণ আমরা যখন জব করে দেখি যে আমরা ইংলিশ বলতেছি, ঠিক আছে, সো ওই কমিউনিকেশনটা হয়ে ওঠে না। এখানে টাইমটা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। আপনি ল্যাঙ্গুয়েজের জন্য আলাদাভাবে টাইম ম্যানেজ করবেন, যদি এই চিন্তা করে থাকেন তাহলে এটা একটা ভুল চিন্তা ভাবনা। আর যদি কোনোভাবে ব্যালেন্স করতে পারেন, দ্যাটস ডেফিনেটলি ওকে। বাট আপনি যদি দেশ থেকে শিখে আসেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে, ওয়াইজ ডিসিশন হবে যে আপনি B1 জানেন, A2 B1 আপনি জানেন। এটা যদি জানেন, এটা আপনার জন্য জার্মানির জীবনকে স্মুথ করবে, ঠিক আছে। কারণ এখানে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে, প্রিরিকুইজিট। প্লাস আপনি যখন একটা কমিউনিটির সাথে থাকবেন, মিশবেন, অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে। এবং তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি যদি আলটিমেটলি জার্মানিতে থাকতে চান, সেক্ষেত্রেও আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। সো আপনি কেন পিছায় থাকবেন? অবশ্যই আপনার যে ওয়েটিং পিরিয়ডটা আছে, ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস দেন। ল্যাঙ্গুয়েজ আপনার, সাপোজ আপনি যদি সোশ্যাল সায়েন্সের হন, ল্যাঙ্গুয়েজ আপনার সাবস্টিটিউট হিসেবে কাজ করবে, ঠিক আছে। কারণ সোশ্যাল সায়েন্স রিলেটেড জব পাওয়া তো ডিফিকাল্ট এখানে। আমিও সোশ্যাল সায়েন্সের, জব পাওয়া ডিফিকাল্ট সাবজেক্ট রিলেটেড। সো আপনি যদি ল্যাঙ্গুয়েজ আগায় থাকেন, দ্যাটস মিন আপনি আগায় থাকলেন, ওভারঅলি আগায় থাকলেন। আর ল্যাঙ্গুয়েজ আপনার 0 দ্যাটস মিন ইউ হ্যাভ নাথিং স্পেশাল। একটা গ্যাপ থাকে আলটিমেটলি। আমরা জার্মানিতে থাকার পরেও আসলে কালচারালি আমরা অ্যাডজাস্ট করতে পারি না, ল্যাঙ্গুয়েজে একটা গ্যাপ থাকার কারণে। ডেফিনেটলি খুবই ভালো। এখন আপনি অলরেডি এটা কভার করছেন যে আসলে পার্থক্যটা আমাদের কাছে, এটাও আমারও মনে হয়েছে যে বাংলাদেশে থাকা অবস্থায়, বাট প্র্যাকটিক্যালি অনেক স্ট্রেস থাকে আমাদের বাংলাদেশে থাকা অবস্থা। হয়তো ভিসা হবে কি হবে না, ইন্টারভিউ কবে হবে, অ্যাপয়েন্টমেন্ট স্লট কবে, ব্লক অ্যামাউন্ট, তারপর অনেক সময় অনলাইনে ক্লাস থাকে ইউনিভার্সিটিতে, হিউজ ইস্যুস থাকে। বাট এই বাংলাদেশে থাকা অবস্থায় যে হিউজ ইস্যুস থাকে, এগুলো আসলে জার্মানি আসার পরে যে স্ট্রেস থাকে, এগুলোর কাছে কিছুই না। আপনার কি মনে হয়? আপনি যখন জীবনের প্রত্যেকটা স্টেজে তো মেটামরফোসিস হয়, রূপান্তর হয়, একটা স্টেজ এক এক রকম। আমাদের মনে হয় যেন নদীর ওপরের ঘাস সবসময় গ্রিন, সবসময় বেশি সুন্দর। বাট আলটিমেটলি দেশে যখন ছিলাম, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ভিসা ইনস্যুর করা। এটাই মনে হয় যেন জীবনের সবচেয়ে বড় সফলতা। আলটিমেটলি এটা জীবনের সবচেয়ে বড় সফলতা না, আমার কাছে মনে হয় এটা একটা সিঁড়ি। হ্যাঁ, সিঁড়ি। এবং এই সিঁড়িতে আপনি সিঁড়ির সুযোগ পাইলেন। ভিসা পাওয়া মানে একটা আপনার সামনে সিঁড়ি আছে, এবং আপনি এখানে একটা মনে করেন সাপোজ
20 ফ্লোরস একটা বিল্ডিং, এখানে আপনি সিঁড়ি বেয়ে কত তলাতে উঠবেন এটা আপনার আছে বিষয়। আপনি প্রথম তলাতেই থেমে যাবেন, 20 তলা পর্যন্ত ওঠার জন্য আপনার কোয়ালিটি ডেভেলপ করবেন, দ্যাটস টোটালি ডিপেন্ড অন ইউ। আর এখানে এসে তো অবশ্যই আপনাকে আপনার স্কিল শো করা লাগবে। আপনি জার্মানিতে কোনোভাবে এসে পড়লেন, দ্যাটস মিন আপনি সফল, এটা আসলে খুব বেশি রিয়েল লাইফের সাথে চায় না, ঠিক আছে? কারণ এখানে এসে আসলে প্রথম যে স্টেজটা থাকে এটা হচ্ছে সার্ভাইভিং স্টেজ। এটাকে আপনি যদি বিভিন্ন স্টেজে ভাগ করেন, প্রথম স্টেজটাই হচ্ছে সার্ভাইভিং স্টেজ। আর আপনি যখনই কোনো কিছুর জন্য সার্ভাইভ করেন, that's really difficult, and you have to face a lot of challenges because it's your surviving stage. So ekhane ashlen, that's not mean you are reached the culmination of success. Yeah, you have to face some bitter realities. Yeah, exactly. Okay, so এখন ইদানিং আমরা আসলে দেখতেছি জার্মান সরকার বিশেষ করে ল্যাঙ্গুয়েজের প্রতি এতই প্রায়োরিটি দিচ্ছে, যেমন কেউ একজন ল্যাঙ্গুয়েজ শিখতে জার্মানিতে আসতে পারবে। ইভেন আউসবিল্ডিংটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ফেমাস হয়ে গেছে। সো এইগুলো, এই দিক থেকে আমরা বুঝতে পারি জার্মান ল্যাঙ্গুয়েজের আসলে গুরুত্ব কতটুকু। এই ব্যাপারটা আপনি কিভাবে নেবেন যে জার্মান সরকার অনেক ফ্রেন্ডলি হচ্ছে বা বলা যেতে পারে সফট হচ্ছে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, বাট আপনি ল্যাঙ্গুয়েজ পারেন, আপনাকে অলওয়েজ ওয়েলকাম, ইভেন যেটা আসার পরেও আপনি বুঝতেছেন। পুরো ব্যাপারটাকে আপনি বাংলাদেশিদের জন্য কি একটা সুযোগ হিসেবে দেখতেছেন? ডেফিনেটলি এটা একটা অপরচুনিটি। বিশেষ করে সারা দুনিয়াতে এখন স্কিলফুল লেবারের প্রয়োজন। এখন আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আলটিমেটলি শেষ পর্যায়ে চলে আসছে, এখন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগে আপনার যার যত স্কিল আছে সে তত প্রেশাস, সে তত জেন্স। এখন বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলো আছে, আমরা যেগুলোকে প্রথম বিশ্বের নাম দিচ্ছি, এদের আসলে ওই আনস্কিলড পিপলের দরকার নাই। এখানে সবকিছু টেকনোলজি নির্ভর। সো এদের কিছু স্কিলফুল মানুষ প্রয়োজন। এবং লেবারের যে একটা সংকট, এটা পুরো পৃথিবীতে আছে, বিভিন্ন সেক্টরে। কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ না, বিভিন্ন সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে কিছু ল্যাকিংস থাকে, কিছু গ্যাপস থাকে। সো তাদেরকে সেটা রিক্রিয়েট করা লাগে, ফুলফিল করা লাগে। এখন ফুলফিল করবে কাদের? ফুলফিল করবে, সিকিং করবে ডেফিনেটলি who has the quality, who has the quality. এখন আপনি যদি ওই কোয়ালিটিটা ইনশিওর করতে পারেন, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ, জার্মানিতে যদি আসার প্ল্যান থাকে, যে ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ক্রুশাল থিংস। সো ইউ হ্যাভ টু ইনশিওর দ্যাট ইউ নো অ্যাট লিস্ট B1। যখন আপনি B1 জানেন, দ্যাটস মিন ইউ আর কোয়ালিফাইড, ইউ হ্যাভ দ্য কোয়ালিটি। তখন আপনি যদি জার্মানিতে আসতে পারেন, দ্যাটস মিন আপনার জন্য একটা সম্ভাবনাময় সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। সো ভাষাটা খুবই জরুরি। হ্যাঁ, কেউ যদি ভাষা শিখে জার্মানিতে আসে, আমার কাছে মনে হয় মেইন অস্ত্রটা তার পকেটে। অবশ্যই অবশ্যই, এটা আমার কাছে এখন মনে হচ্ছে যে এটাই প্রধান অস্ত্র। আসার পর আসলে গুরুত্ব আরো বেশি বোঝা যায়, আসলে এটাই ট্রু। ওকে, তারপরে আমি আসলে যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই, আমার কাছে মনে হয় আসলে যে লেবার শর্টেজ, এটা জার্মানিতে আছে, থাকবে, ছিল, বাট ওরা লেবার শর্টেজ মানে এই না ওরা সবাইকে ভিসা দিবে আইসা পড়বে। ওরা অবশ্যই ফিক্স একটা ক্রাইটেরিয়া রেখে দিবে, রাইট? আপনার কাছে কি তাই মনে হয়? আর সেই ক্রাইটেরিয়া মূল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যে ওরা, আমি অনেক দেখছি যে সব ক্ষেত্রেই ওরা একটা ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে ইফ ইউ হ্যাভ ল্যাঙ্গুয়েজ ইউ আর ওপেন টু কাম হিয়ার। বিষয়টা কি এমন? আসলে আমিও অনেক ওয়েবসাইটে দেখতেছি অনেকটাই এমন। কারণ আমরা তো এখন আর ওই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাব না যে আমরা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে কমিউনিকেশন করবো। সো আপনি যখন জার্মানিতে আসবেন তখন অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানা লাগবে। সো ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা রিকোয়ারমেন্ট, আর রিকোয়ারমেন্ট মানে মাস্ট, আপনাকে মাস্ট এটা ফুলফিল করা লাগবে। যখন আপনি রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন, দ্যাটস মিন আপনার কাছে একটা অপশন আছে। এবং আপনি যখন একটা স্টেজ থেকে জীবনের আরেকটা স্টেজে আসতে চান, যেমন আপনি যখন বাংলাদেশে থেকে একটা জব করেন, আবার আপনি যখন জার্মানি থেকে আরেকটা জব করেন, দ্যাটস মিন দেয়ার ইজ সামথিং ডিফারেন্স। আপনি বাংলাদেশে যে ধরনের জব থেকে যে ধরনের আউটকাম পান একটা প্রথম বিশ্বের দেশ, যেমন আমি যদি বলি জার্মানি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক কেউ যদি কিছু সময় জীবন থেকে ইনভেস্ট করে তার কোয়ালিটিকে ডেভেলপ করার জন্য, বা জীবনের একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে পৌঁছানোর জন্য, জাস্ট কিছু সময়, খুব বেশি সময়ের প্রয়োজন হয়, অ্যারাউন্ড
কত যা এক একজনের কোয়ালিটি এক এক রকম, সেক্ষেত্রে একটা 5-6 মাসের একটা সময় যদি কেউ খুব ভালোভাবে ইনভেস্টমেন্ট করে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, সেটা আমি মনে করি খুব ভালো একটা সুযোগ সুবিধা তার জন্য। হ্যাঁ, মানুষ সাধারণত দেখা গেছে অনেকে যারা খুব কিউরিয়াস একটা ল্যাঙ্গুয়েজ তারা কিউরিয়াসিটির মধ্য থেকে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখে। জার্মান ল্যাঙ্গুয়েজের ডিমান্ড এখন এত হয়েছে আমার কাছে যেটা মনে হয়, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে নর্মাল যারা ইংলিশে কনভারসেশনটা করতে পারে ওই লেভেলে জার্মান যদি কেউ পারে তার কেরিয়ার একদম শাইন, মানে একদম ব্রাইট একটা কেরিয়ার হয়ে। আর একটা কথা বলি আপনাকে, আসলে ইংলিশ কান্ট্রি যেগুলো আছে সেখানে তো কম্পিটিশন অনেক বেশি, সবাই ইংলিশে কথা বলে, কিন্তু এখানে এসে যেটা ফেস করছে, হ্যাঁ আমি ইংলিশ জানি, দ্যাটস মিন ইউ আর নাথিং স্পেশাল, বাট ইফ ইউ নো ডয়েচ দ্যাটস মিন ইউ আর স্পেশাল। এখানে আপনার কম্পিটিশনে কমে যাবে, কাইন্ড অফ 7 গুণ মাপ আসলে আপনার অন্যান্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনি ল্যাঙ্গুয়েজ জানেন এবং আপনি কোয়ালিটিতে এক ধাপ আগায় গেলেন, এক ধাপ না, এখানে বহু ধাপ আগায়, আপনার কম্পিটিটর অনেক কমে গেছে, কারণ এখানে আসলে জার্মানিতে কম্পিটিশন আছে, বাট কেউ যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানে তার তখন আলাদা একটা সেক্টর ক্রিয়েট হয়ে যায় কম্পিটিশনের। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আসলে রিয়েলাইজ করছি, কারণ এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে অনেক, বাট জার্মান ল্যাঙ্গুয়েজ অলরেডি পারে এটা এই সংখ্যাটা কম। শুধু এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও সবাই আসলে যে থিঙ্কিং, এখন তো আমরা গ্লোবাল সিটিজেন, তো এই থিঙ্কিংটা পুরো পৃথিবী জুড়ে, যে মনে হয় যে ওই দেশে থাকতে মনে হয় যে ওকে ফাইন আমি যাই তারপরে শিখবো, বাট আসার পরে সবাই এটা স্ট্রাগল করে। আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। আমরা এখন বাংলাদেশে যারা স্টুডেন্ট অবস্থায়, মানে স্টুডেন্ট ভিসা আসবে, সো তারা যে ওয়েট করতেছে, ওয়েটিং পিরিয়ড, আবার অনেকে আছে হাউস বিল্ডিং করতে আসতে চাইতেছে বা ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ে আসতে চাইতেছে, তাদের বিষয়ে আপনার আসলে পরামর্শ কি আপনার পয়েন্ট থেকে? এখন যারা বাংলাদেশে আসলে আছে, আসলে আলটিমেটলি তাদের গোল হওয়া দরকার ল্যাঙ্গুয়েজ এখন ল্যাঙ্গুয়েজটা যদি কেউ ইনশিওর করতে পারে সেক্ষেত্রে সে কোথায় মানে শেখা যায় আসলে বাংলাদেশে? কারণ অনেকের কোশ্চেন থাকে, আমাকে পার্সোনালি অনেকে আছে, যেমন বাংলাদেশে গোয়েথ ইনস্টিটিউট আছে, সেখানেও ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, ফিজিক্যাল প্ল্যাটফর্ম আছে, প্রতিষ্ঠান আছে, আর সেখানেও কেউ যাইতে পারে যদি ভালো শিক্ষক পায়, ভালো প্ল্যাটফর্ম পায়, সেখানে ডেফিনেটলি চুজ করবে এবং ল্যাঙ্গুয়েজ শিখবে। তাছাড়া তো আপনি অনেক ভালো পড়ান, আমি শুনছি অবশ্য, আমি শুনছি আপনিও অনেক ভালো পড়ান। তো সব মিলিয়ে প্ল্যাটফর্ম তো আছেই, সবার জন্য প্ল্যাটফর্ম ওপেন আছে। আপনি যদি সময় ম্যানেজ করতে পারেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনি কিছু মানুষের সময় দেন, যেন সবার যারা আসতে আগ্রহী তাদের জীবনটা একটু সহজ হয়। আমার রিকোয়েস্ট থাকলে আপনার প্রতি আপনি দেখতে পারেন। হ্যাঁ, এখানে যদি আমি একটু অ্যাড করি, আসলে এটা খুব ক্রুশাল একটা কোশ্চেন। আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ দেয় যে আসলে কোথায় শিখবো। সত্যিকার অর্থে বর্তমানে এই গ্লোবাল ওয়ার্ল্ডে সব কিছু ওপেন, আপনার হাজার হাজার অপশনস আছে আপনাকে সিলেক্ট করার। এটা ডিপেন্ড করে আপনার পার্সোনালিটির সাথে, আপনার লার্নিং ক্যাপাসিটির ওপরে আপনি কোথায় শিখবেন। যেমন আপনি গোয়েতে যোগাযোগ করতে পারেন, এখানকার যদিও সিট ভ্যাকেন্সির একটা টাইট শিডিউল থাকে। তারপর বাংলাদেশে অনেক অফলাইন আছে, অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে। আপনি যে কোনো জায়গায় আপনি চেষ্টা করতে পারেন, বাট অবশ্যই আপনার কমফোর্ট জোনে আপনি ট্রাই করবেন। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে এইম নেভিগেটর। সো এই এইম নেভিগেটর প্ল্যাটফর্মে থেকে আমরা খুব দ্রুতই আইনসের জন্য কোর্স শুরু করব। হয়তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই আপনারা অ্যানালাইসিস করবেন, যাচাই করবেন, কথা বলবেন। যদি আপনাদের আলটিমেটলি পছন্দ হয়, ডিসিশন নিতে পারেন, দেন আপনারা যোগাযোগ করতে পারেন। এই তো ঠিক আছে। মহিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আমার কাছে মনে হয় যারা দেখতেছে, ইভেন আপনার ইউনিভার্সিটির জুনিয়র ভাইরা দেখে আসলে মোটিভেটেড হবে। ইভেন যারা বাংলাদেশে থাকা অবস্থায় ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু কনফিউশনে ছিল, এটাতে ফোকাস করবে কি করবে না, তারাও আরও ফুললি মোটিভেটেড হইলো। আমার কাছে মনে হয় এটা আপনার যেই এক্সপিরিয়েন্স, এটা ইয়াং জেনারেশনদের যারা আসতে চায় তাদের জন্য আসলে মোটিভেশন হিসেবে কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। শেষ একটা কথা আমি যদি বলি, আপনার যদি স্বপ্ন থাকে, মানুষ স্বপ্নের সমান বড়। আপনার যদি স্বপ্ন থাকে, অবশ্যই আপনি স্বপ্নের পিছনে কাজ করেন। আলটিমেটলি এক সময় ওই যে ইউনিভার্সাল মেকানিজমের যে কথা বললাম, আপনি দেখবেন কোনো মেকানিজমে আপনি আপনার ড্রিমকে স্পর্শ করতে পারতেছেন। আর আমরা মানুষ তো এক জীবনে আমরা যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নকে স্পর্শ করার ভিতরে অন্যরকমের একটা অনুভূতি আছে। হয়তো সবাই এই স্বপ্নকে স্পর্শ করতে পারে না, কিন্তু
আমাদের তো একটা নির্দিষ্ট মেকানিজম থাকেই, আমাদের রব আমাদেরকে সবকিছু সেটিং করে রাখে, আমাদের প্রচেষ্টাটা থাকা দরকার। তা আশা করি সবাই তাদের জীবনকে সুন্দর করার জন্য, জীবনে অনেক বেশি হ্যাপিনেস সিক করার জন্য, সুখে থাকার জন্য, সন্তুষ্ট চিত্তে বসবাস করার জন্য এই দুনিয়ায় একটা পজিটিভ ড্রিম সবার ভিতরে ডেভেলপ করা দরকার, যে আমি এই ড্রিমটাকে, এই উচ্চতাকে ছুঁতে চাই। আলটিমেটলি আপনি যদি কাজ করেন, আমি আশা করি সবাই সম্ভব। মানুষ তো অবশ্যই অবশ্যই, মানুষ অনেক কিছুই পারে, আবার মানুষ অনেক কিছু না পারে, ইচ্ছা করে না পারে। মানুষ পারে না এমন কিছু এই পৃথিবীতে কম আছে, মানুষ অনেক কিছু করতে পারে। সো ইউ হ্যাভ টু শো ইউর ডেডিকেশন, ইউ ওয়ান্ট টু টাচ, ইউ ওয়ান্ট টু ব্রিং ইউর ড্রিম কাম টু দ্য লাইফ। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন। জি ভাই, আসসালামু আলাইকুম।